দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। দর্শক আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম সম্ভাবনার এই খাত। আমরা জানি যে আমাদের যে চাহিদা তার প্রায় শতভাগই দেশীয় উদ্যোক্তারা দীর্ঘদিন ধরেই যোগান দিয়ে যাচ্ছেন। তবে এই খাতের বর্তমান যে চ্যালেঞ্জেসগুলো আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে নতুন বাস্তবতায় আমরা দেখলাম যে এই খাত ঘিরে একরকম অস্থিরতার ইঙ্গিত। সেটা আসলে কি কারণে আমরা একটু জানবার চেষ্টা করব। একই সাথে এটার অভ্যন্তরীণ সম্ভাবনাকে বহির্বিশ্বে কীভাবে নিয়ে যাওয়া সম্ভব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মোহাম্মদ আব্দুল মুক্তাদির। তিনি ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক এবং একই সাথে এই খাতের উৎপাদকদের যেই সমিতি বিএপিআই তার প্রেসিডেন্ট, আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সরাসরি এসে সময় দেওয়ার জন্য। আমি একটু ওই বিষয়টাই আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে দেখলাম যে প্রথমবারের মতো ওষুধ খাত ঘিরে একরকম শ্রম অস্থিরতা দেখা গেল। এইটা আসলে কেউই মেলাতে পারছিলাম না আমরা, কারণ এইটা হাইটেক একটা ইন্ডাস্ট্রি, যারা কাজ করেন খুবই দক্ষ এবং ভালো মানুষ, তারা কেন আসলে এই বিষয়গুলোতে সামনে আনবেন? আপনাদের ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছি। ওষুধ শিল্প এবং সেখানে যারা কাজ করেন কারোরই হাত ছিল না। এটা একটা ন্যাশনাল ফেনোমেনা যে পুরো দেশ একটা রকমের অবস্থায় ছিল, তারপরে আরেকটা অবস্থায় গেল। সেই অবস্থাটা হলো এরকম যে মানুষে তাদের মনে যা আসছে তাই বলার একটা সুযোগ পেল। যখন দেখা গেল যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে শ্রমিকরা তারা আরও বেশি বেতনের জন্যে রাস্তায় বেরিয়ে আসছে, এটা স্বাভাবিকভাবেই অন্যদেরকেও অনুপ্রাণিত করে যে আচ্ছা আমরা যা পাই তার চেয়ে কি আরও বেশি পেতে পারি না। তো এই ধরনের অবস্থা থেকে কোনো ইন্ডাস্ট্রিতে এটা শুরু হলে পরেই একটা ইন্ডাস্ট্রি শুরু হলে তখন আরেকটা ইন্ডাস্ট্রি মনে করে আমরা কেন আমরা হ্যাঁ, এইভাবেই জিনিসটা হয়েছে। হওয়ার পরে যখন আমরা তাদের কথা শুনলাম তখনই সাথে সাথে কিন্তু জিনিসটা চলেও গেল। তো সেটাই প্রমাণ করে যে আমাদের এই শিল্পে, ওষুধ শিল্পে একটা শৃঙ্খলা বোধ মানুষের মধ্যে রয়েছে এবং তারা ভেরি ওয়েল ট্রেইনড। দেখছিলাম যে সরবরাহ ব্যবস্থাপনার একটা ঘাটতির আশঙ্কা আমরা করছিলাম। সেটা তো হয় না, উৎপাদন প্রক্রিয়া সেটা তো হয় না, কোন পর্যায়ে আছে না সেটা সরবরাহ দুই একটি কোম্পানিতে 5-7 দিনের জন্য ফ্যাক্টরি বন্ধ ছিল হয়তোবা, কিন্তু বেশিরভাগ কোম্পানিতেই এর স্থায়িত্ব খুবই কম ছিল। আমরা যদি বিদেশিদের চাপে যে সমস্ত ট্রেড ইউনিয়ন করতে দেওয়া এবং যে সমস্ত নিয়ম নীতির মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে, তাতে করে আমরা জানি না যে ভবিষ্যতে আমরা আরও বেশি নতুন একটা, আমি সমস্যা বলবো না, নতুন একটা ফ্রন্টিয়ারের মধ্যে আমরা পড়ব কিনা। তো সুতরাং আমাদেরকে এক জায়গায় আসতে হবে যেখানে আমরা এমন কোনো অবস্থার মধ্যে পড়ে না যাই যাতে করে আমাদের ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাওয়ার পথে একটা বাধাগ্রস্ত হবে। এখন আসলে ওষুধ শিল্পর প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? আপনারা যখন বিভিন্ন সভা সেমিনারে এটা সম্ভাবনা নিয়ে কথা বলেন, কিছু চ্যালেঞ্জের কথা উঠে আসে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু ঘাটতি রয়েছে, গ্যাস বিদ্যুতের সরবরাহ নিয়ে আপনারা সবসময় চিন্তিত। এটা যেহেতু একটা হাইটেক ইন্ডাস্ট্রি, এই চ্যালেঞ্জগুলো তো সরাসরি ধাক্কা দেয়। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে সেটা কীরকম পর্যায়ে আছে? তার আগে আমি আবার আগের ওই জায়গাটাতে ফেরত যেতে চাই যে আপনার ট্রেড ইউনিয়নের অবস্থা এমন হওয়া উচিত এবং আমাদের রাষ্ট্রযন্ত্র যে সিদ্ধান্তেই আসুক তাদের অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আমরা জানি এমন একটা পরিস্থিতির মধ্যে না যেয়ে পড়ি যেখানে কেরালা কিংবা ওয়েস্ট বেঙ্গলের মতো একটা ট্রেড ইউনিয়ন পলিসিজ আমরা চালু করে দিলাম, যার ফলে দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পিছনে একটা বিরাট বড় বাধা সৃষ্টি হবে। আবার এমন কিছুও করতে চায় না যাতে আমরা যারা আমাদের সঙ্গে সবাই আমরা একসঙ্গে কাজ করি তাতে কোনো একটি পক্ষ মার্জিনালাইজড হবে, সেটাও আমরা চাই না। আমাদেরকে এই দুটির মধ্যে একটা উই হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন দিস টু, যাতে করে আমরা কোনোভাবেই এই ফাঁদে পা না দিয়ে উঠি।
তো সেটা তাড়াহুড়া না করে অত্যাধিক খুবই ভালোভাবে সমস্ত অংশীজনের সঙ্গে কথা বলে এ বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে। না হলে পরে আমাদের দেশে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হয় তাহলে আমরা যে অবস্থায় যেতে চাই, একটা জাতিকে উন্নত জাতিতে পরিণত করতে চাই, সেটা হবে না। আমরা ফরচুনেটলি বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের মধ্যে হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন। অনেক দেশের তুলনায় আমরা কিন্তু মোর ইন্ডাস্ট্রিয়ালাইজড। তো সুতরাং এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিতে পারি তাহলে খুবই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটা সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া যাবে। এবার আপনি বললেন যে আমাদের চ্যালেঞ্জেস কী। আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো স্বেচ্ছাচারিতা, এবং যারা নিয়ম না মেনে বিভিন্ন এলাকায় যারা সিদ্ধান্ত নিতে চান তারা আইন না মেনে আইনের ব্যত্যয় করলেও পার পেয়ে যায়। এই সংস্কৃতির থেকে এই সরকার এবং আমাদের সমস্ত রাজনীতিবিদ এবং যারা বর্তমানের প্রজন্ম সবাই চাচ্ছে এর থেকে বের হয়ে আসতে। আশা করি এগুলির থেকে বের হয়ে আসবো আমরা। তো স্বেচ্ছাচারিতা এবং নিয়ম মেনে চললেই আমাদের চ্যালেঞ্জেস বেশিরভাগই থাকবে না। দ্বিতীয় হলো যে ওষুধ শিল্পের প্রবৃদ্ধির জন্যে যে সমস্ত পলিসি নেওয়া দরকার, পলিসিগুলি কাগজে কলমে রয়েছে, কিন্তু সেগুলির বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশনের জায়গায় বেশিরভাগ সময়ই হচ্ছে না। এবং এখানে যে ধরনের লোক কাজ করা উচিত এবং যারা এগুলিকে লিডারশিপ দিবেন সেই রকম ধরনের লিডার চুজ করে সরকারি ওই সমস্ত জায়গায় এনে বসানো খুবই দরকার। তাহলে পরে ওষুধ শিল্প বাংলাদেশের যে অবস্থায় রয়েছে, ফরচুনেটলি এটা বাংলাদেশে 1964 সালে যখন ফার্মেসি ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হয়, এই পুরা মহাদেশের মধ্যেই এটা হয়তোবা প্রাচীনতম একটা ফার্মেসি ডিপার্টমেন্ট। তো তার ফলে এই দেশে ওষুধ তৈরির যে বিজ্ঞান সেই ব্যাপারে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস আসা শুরু করলো। তারও আগে ফরচুনেটলি বহু বাঙালি যুবকেরা ইংল্যান্ড আমেরিকাতে ইউনিভার্সিটি অফ উইসকনসিন বলেন, লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, কিংবা ইম্পেরিয়াল কলেজ বলেন, এই সমস্ত ভালো ভালো জায়গায় গিয়ে তারা এই সমস্ত বিষয়ে পড়াশোনা করে বাংলাদেশে এসেছিল। এবং তারা লেট 40s ভেরি আর্লি 50s তারা বাংলাদেশে ওষুধ কোম্পানি তৈরি করেছিল। তার ফলে এদেশে একটা ঐতিহাসিকভাবে একটা ওষুধ তৈরির লেগাসি তৈরি হয়ে যায়, এবং সেটা চলতে চলতে আজকে এই অবস্থায় এসেছে। অনেক কারণ রয়েছে যে কারণে আমরা এই পর্যন্ত এই জায়গায় এসেছি, সেগুলি না হয় বিবরণ নাই দিলাম, কিন্তু বলবো যে মেধাভিত্তিক প্রফেশনালস ছিল বলেই আজকে বাংলাদেশের ওষুধ শিল্প এখানে এসেছে। এবং আরও একটা মজার বিষয় হলো, গোটা পৃথিবীতে ওষুধ শিল্প তৃতীয় বিশ্বের মধ্যে খুব হাতে গোনা কয়েকটি দেশে আছে মাত্র। গোটা পৃথিবী ওষুধ আমদানি নির্ভর। শুধুমাত্র ইমার্জিং ওয়ার্ল্ডের মধ্যে আপনার ইন্ডিয়া আর বাংলাদেশ এই দুটি দেশই ওষুধ তৈরি করে। চায়না ইমার্জিং ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে, চায়নাও করে। তো চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ এছাড়া ভার্চুয়ালি ওষুধ তৈরি করা দেশ পৃথিবীতে খুব কম রয়েছে। তো তার ফলে গোটা পৃথিবীর সমস্ত দেশই এই যে আপনার $1.4 ট্রিলিয়ন মার্কেট, এই মার্কেটে সবাই আমদানি নির্ভর, সবাই। এবং আমরা একটা রপ্তানিমুখী দেশ। ওষুধে আমরা 98% নিজেরা দিচ্ছি এবং 150টা দেশে রপ্তানি করছি। এখন এটা একটা মাত্র স্মল ভলিউমে আমরা হয়তো এটা দিচ্ছি, ভেরি স্মল ভলিউম, কিন্তু এইটা এই অবস্থায় থাকবে না। সেই অবস্থা থেকে সামনে আমরা যদি যেতে চাই তাহলে পরে যে পলিসি ডিসিশনগুলি নেওয়া রয়েছে বাস্তবায়ন করার দরকার, এবং আরও কিছু নতুন সহায়ক পলিসি নিতে হবে। আমরা যখন হিসাব করি যে 150টা দেশে আমরা রপ্তানি করি এবং গ্লোবাল মার্কেট যেখানে $1.3 ট্রিলিয়ন, সেখানে আমাদের $some মিলিয়ন খুবই ছোট। এইটাকে আসলে বাড়াবার সুযোগ কতখানি, যেহেতু বাইরের বেশিরভাগ দেশে আমদানি করে, কেন আমরা ওই মার্কেটগুলোতে ধরতে পারছি না? $1.4 ট্রিলিয়ন মধ্যে প্রায় $900 বিলিয়ন হলো প্যাটেন্টেড ওষুধ, এবং
এটার আপনার ইন টার্মস অফ ভলিউম যদি 100-র মধ্যে মাত্র 10%, আর 90% যে নন প্যাটেন্টেড ওষুধ সেটার মার্কেট হলো $500 ট্রিলিয়ন আর $500 মিলিয়ন। তো তার ফলে আমরা অলরেডি একটা বড় মার্কেটের মধ্যে আমরা যেতে পারি না। দ্বিতীয়ত হলো যে $500 বিলিয়ন মার্কেটের মধ্যে বড় মার্কেট যে দুটা, ইন্ডিয়া এবং চায়না, সেখানে মার্কেট অ্যাক্সেস ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যাজ ইয়েট। আমরা এখন ওই মার্কেটে ঢুকতে পারি না এখনো পর্যন্ত। হয়তো ভবিষ্যতে ঢুকতে পারবো, কারণ আমরা ওই সক্ষমতা, ওদের রেগুলেশনসের কারণে ডিফিকাল্ট, ওদের রেগুলেশন কোয়ালিটির কোনো বিষয় না, কোয়ালিটির কোনো ইস্যুই নাই, কারণ ওরা নিজেরাই যথেষ্ট সেলফ সাফিসিয়েন্ট এবং ওরা বাইরের থেকে ইম্পোর্টকে ডিসকারেজ করে। সুতরাং ওখানে এমনও দেখা যেতে পারে যে আগে এরকম ছিল, চায়নাতে একটা প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতে প্রায় 9 বছর সময় লাগতে পারে। ভারতে তারা বলে যে আমরা ওপেন, কিন্তু এখনও পর্যন্ত ভারত নেট ইম্পোর্টার কান্ট্রি না, এবং তারাই বেশিরভাগ জেনারিক প্রোডাক্ট গোটা পৃথিবীব্যাপী এক্সপোর্ট করে। যদি আমরা 0.5% মার্কেটও দখল করতে পারি, সেটাও আমাদের জন্য অনেক। সেটা আমরা যখন আমেরিকায় চলে গেছি তখন তো অন্য দেশগুলো আরো সহজ বলেই ধরে। সেই প্রসঙ্গেই আমরা আসছি। আমেরিকা এবং ইউরোপের মার্কেটটা এত ডাইনামিক যে আমরা যে মার্কেটটা আজকে মনে করেন যে 1% একটা প্রোডাক্টে ধরলাম কি 10% ধরলাম, তার পরের বছরই ওই 10% আমার আছে থাকবে, তার গ্যারান্টি খুবই কম, কারণ আরও একজন কম দামে এসে আমাকে মার্কেট থেকে ডিসলজ করে দেয়। তো কিন্তু রেস্ট অফ দ্য ইমার্জিং মার্কেট, গ্লোবাল ডেভেলপিং মার্কেট, সে সমস্ত জায়গাতে একটা ওষুধের কাটতি বাড়তে খুব তিল করে বাড়ে, এবং আমরা সে জায়গায় যাচ্ছি এখন হয়তোবা 300 মিলিয়নে চলে এসেছি। খুব তাড়াতাড়ি হয়তোবা অনেক ভালো অবস্থায় চলে যাব। আমরা যদি 10টা প্রোডাক্টেও গ্লোবাল কস্ট লিডারশিপ পাই, তাহলে ওই 10টা প্রোডাক্টই গোটা পৃথিবীর ভলিউমটাই আমি পাবো এপিআইতে। তো এইটা তো আমরা কেবল শুরু করছি। তো এটা শুরু করাতে আমাদের অনেকগুলি সমস্যা হচ্ছে, যেমন এটার মূল উপাদান হলো এনার্জি, গ্যাস। আমাদের গ্যাস নাই, সুতরাং আমাদেরকে অনেক বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যেতে হবে, যাতে করে আমরা এইটার উপায় বের করতে পারি যে একটা প্রোডাক্ট কম পয়সায় যাতে করা যায়। আমার খুবই সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত দুটো বিষয় জানবার আছে, যে ওষুধের দাম বৃদ্ধির একটা কথাবার্তা আমরা প্রায়ই শুনি, যে বছর ব্যবধানে 20, 30, 40% পর্যন্ত কোম্পানিগুলো দাম বাড়িয়ে ফেলেছে। এটার ব্যাখ্যাটা কি আসলে? 20,000 ব্র্যান্ডে যদি আপনার 1% ওষুধেরও দাম বাড়ানো হয়, তাহলে 20,000-এর 1% হলো 200। তো 200 প্রোডাক্টের যদি দাম বাড়ে, তাহলেই পারেই তো লোকে বলবে ওরে বাপরে, 200টা প্রোডাক্টের দাম বেড়ে গেল। হ্যাঁ, কিন্তু মাত্র 1% ওষুধের দাম বেড়ে। আপনাকে এইভাবে বুঝতে হবে যে এখন থেকে 40 বছর আগে একটা প্যারাসিটামল আমরা যেখানে পেতাম 65 পয়সায়, আজকে 40 বছর পরেও ওই প্যারাসিটামলটাই আমরা 1 টাকায় পাই, 1 টাকা 1.5 টাকা। আর এখন থেকে 40 বছর আগে আমরা গরুর মাংস যদি 35 টাকা কিনেছি, এখন সেটা 800 টাকায় কিনি। হ্যাঁ, তো ওষুধের দাম তো এরকম 90 গুণ বাড়ে নাই, মানে তাহলে পরে তো একটা প্যারাসিটামলের দাম 60 টাকা হতো। তো সেই জন্যে আমরা যদি মিলিয়ে দেখি, অনেকেই বলে যে অন্য দেশের সঙ্গে আমরা একটু মিলিয়ে দেখতে পারি। আপনি পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে ওষুধের সঙ্গে মিলিয়ে দেখেন, হ্যাঁ, আমাদের ওষুধের দাম অনেক কম। তো অনেকেই বলেন যে ইন্ডিয়ায় ওষুধের দাম কম, কিন্তু আপনি যে মিলিয়ে দেখতে গেলে দেখবেন ইন্ডিয়ায় ওষুধের দাম আমাদের চাইতে বেশি, এবং ইন্ডিয়ায় ওষুধের দাম প্রতি বছর 1 মার্চ বা 31 মার্চ নাকি 1 এপ্রিল থেকে বাড়ানো হয়, প্রত্যেক বছর বাড়ে। আমাদের দেশে প্রতি বছরে যদি বাড়তো, তাহলে পরে প্রতি বছর তো 20,000 ওষুধেরই দাম বাড়তো। মনে করেন একটা কোম্পানি 1000টা ওষুধ বানায়, তাহলে মিনিমাম তার 300টা ওষুধ যে দামে খরচে বানায় তার চাইতে কম দামে বিক্রি করে, কারণ অন্য ওষুধের দিয়ে দেওয়া হয়। সুতরাং এটা একটা গত 10 বছর যাবৎ এই ধরনের একটা ঝামেলার কারণে যে ওষুধের দাম যা হওয়া উচিত সেটা আমরা করতে পারছি না। তার ফলে ইন্ডাস্ট্রি এমন একটা পর্যায়ে এসেছে যেটা এটা একটা সাস্টেইনেবল অবস্থা না,
এটা স্বাস্থ্যকর অবস্থাও না। তো সেটা আমাদেরই ব্যর্থতা আমি বলবো, যে আমাদের মিডিয়াকে এবং জনগণকে বোঝাতে হবে যে আমাদের দেশের ওষুধ আপনারা যা বলছেন যাচাই করে দেখেন, পৃথিবীর সবচাইতে কম দামে ওষুধ পাচ্ছেন এবং অত্যাধিক ভালো ওষুধ পাচ্ছেন। আমরা একটা সাস্টেইনেবল ভালো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। আমরা ওষুধের দাম এখন বাড়াচ্ছিও না, আমরা ওষুধের মূল্য এমন রাখবো যাতে মানুষের কাছে অ্যাফোর্ডেবল হয়। 2026 এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ, যেহেতু আমরা এখন কিছু প্রিভিলেজ পাই ওষুধ শিল্পে, সেটা হয়তো 2033 পর্যন্ত পেয়ে যাব। এরপরে আসলে গ্লোবাল মার্কেটের সাথে কম্পিট করে আমরা আমাদের ভোক্তাদেরকে কতটা সস্তা ওষুধ দিতে পারবো বলে মনে হয়? আমরা অনেক প্যাটেন্টেড ওষুধ বানাই এবং যার ফলে আমাদের রোগীরা অনেক কম পয়সায় ওষুধ পায়। যেমন কোনো ওষুধের ইঞ্জেকশনের দাম যেখানে 1 লক্ষ টাকা, আমরা এটা 7-8 হাজার টাকায় দিই। কোনো প্রোডাক্টের দাম যদি 80 টাকা হয়, আমরা এখানে মানুষ 5 টাকায় পাই। বেশিরভাগ ওষুধ যা আমরা অলরেডি বাংলাদেশে নিয়ে এসেছি, আমাদের নতুন প্যাটেন্ট আইন অনুযায়ী, যদিও সেই সব কোনো ওষুধের সেই সব প্যাটেন্ট বজায় থাকেও বিশ্ববাজারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তার ফলে বর্তমানে যে সমস্ত ওষুধ যে দামে পাচ্ছি সেগুলির দাম বাড়বে না। তো সুতরাং এ বিষয়ে জনগণের আর কোনো মাথা ব্যথা নাই। এবং তবে যদিও আমরা যদি এলডিসি থাকি তাহলে 2033 সাল পর্যন্ত থাকবে এই সুবিধাটা, আর যদি আমরা এলডিসির থেকে বেরিয়ে যাই, যেটা সম্ভাবনা যথেষ্ট বেশি, তাহলে 2026 সালের নভেম্বর মাসের পরে না, তারপরেও 3 বছর পাবো বলে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না। তো তাহলে 2026 সালের পরেই আমরা নতুন করে যে সমস্ত প্যাটেন্টেড ওষুধ আসবে সেগুলি আমরা আর বানাতে পারবো না, আমাদের আন্ডার লাইসেন্স বানাতে হবে এবং সেগুলির দাম বেশি পড়বে। তবে এই 2025 এবং 26-এর মধ্যে আমাদের অনেক কাজ রয়েছে। যে সমস্ত ওষুধ বর্তমানে কেবল আসছে কিংবা আসতে পারে, সেই সমস্ত ওষুধের রেজিস্ট্রেশন দিয়ে আমাদের দেশে অনতি বিলম্বে লঞ্চ করতে হবে, কিংবা সেগুলি রেজিস্ট্রেশন নিয়ে বলতে হবে যে আমাদের ওষুধ কোম্পানিগুলি সেগুলি বানাতে পারে। তাহলে পরের বছরগুলি 10 বছর ধরে এগুলির আর বেশি দাম দিতে হবে না। সুতরাং আগামী 2 বছরে আমাদের অনেক কাজ রয়েছে। সরকার এবং ওষুধ শিল্প মিলে আমাদেরকে একসঙ্গে কাজ করে প্রায় আমরা লিস্ট করে ফেলেছি অলরেডি, প্রায় 200টাই নতুন ওষুধের রেজিস্ট্রেশন দিতে হবে, যার ফলে এই ওষুধগুলি পরে যখন ইন্ট্রোডাকশন হলেও আমাদের মানুষকে বেশি দাম না দিতে। আমার একটা জানবার বিষয়, 2015 থেকে 26 আমরা যদি এই 11 বছরে যেই প্রস্তুতি পর্ব কাজগুলো দরকার ছিল, যে এপিআই পার্কটা মোটামুটি পার্কের মতোই পড়ে আছে, এখনও ওখানে কোনো ইনভেস্টমেন্ট হয়নি, বা এইটার বিনিয়োগের ক্ষেত্রেও আমরা উদ্যোক্তাদের খুব বেশি আগ্রহ দেখছি না, এইটা কেন, এই গ্যাপটা কেন রয়ে গেল? এগুলির জন্যে কিছু জিনিস ছিল, নীতি যা ছিল অর্ধেক নীতি। আর ওষুধ শিল্প পার্ক চালু হয়ে যেতে পারত অনেক আগেই। তার 3টি মূল কারণের জন্য আমরা পারছি না। একটা মূল কারণ বলতেই হবে, ওষুধের বেসিক র মেটেরিয়াল তৈরি করার জন্যে যে মেধা এবং যে স্কিল আমাদের থাকা দরকার, বাংলাদেশে আমাদের সেটা ছিল না। আমরা গত 5 থেকে 7 বছর ধরে কন্টিনিউয়াসলি রিসার্চ করে অনেকগুলি কোম্পানি এই সব পর্যায়ে এতদিনে এগিয়ে এসেছে। আমরা ওষুধ শিল্প পার্কে যে শিল্প স্থাপন করি নাই অনেকেই, তার কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, রাস্তাঘাট ঠিক মতো নাই, কোনো কিছুই নাই ওখানে। এবং সেটা যদিও বলা হচ্ছে আমরা এখন দিব, কিন্তু আপনি যদি বলেন এখানে গ্যাস দিব, বাংলাদেশে গ্যাসের সাপ্লাই নাই। হ্যাঁ, অনলি 60% ডিমান্ড এই মুহূর্তে দিতে পারছেন। আপনি যদি বলেনও দিবেন, কোথা থেকে? যদি বলেন যে আমি গ্যাসের দাম বাড়িয়ে আপনারা চাইলে আপনাদেরকে দিব, তারপরেও আমরা রিগ্যাসিফিকেশনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা তৈরি হতেই বলছে, ওনারা বলছেন যে আরও 2 বছর লাগবে, সেটাও শুরু হয় না এই কাজ। এগুলি আমরা মিডিয়ায় পড়েছি, পত্রিকায় পড়েছি, সেজন্য বলছি। যদি এটাই ঠিক হয়, তাহলে পরে তো আগামী 2 বছরে আপনি ওখানে গ্যাস পাচ্ছেন না, তাহলে ওখানে ইন্ডাস্ট্রি কী করে করবেন আপনি? ওখানে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, সেই বিদ্যুতের লাইনও এখনও পর্যন্ত নাই। তো এগুলি নিয়ে যারা অলরেডি 3টা শিল্প গড়ে উঠেছে তারাও চালাতে পারছে না। তো এগুলি হলো বাস্তবতা। রাইট। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমি বলছিলাম যে গ্রে মার্কেটে এখনও প্রচুর নকল ওষুধ ক্রেতারা প্রতারিত হচ্ছেন, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে। বিএপিআইয়ের এখানে ভূমিকাটা কী হওয়া দরকার? 1 নম্বর হলো প্রচুর ওষুধ না, কিছু কিছু ওষুধ, এবং বেশিরভাগ এগুলি হয় গ্রামে, যেখানে মানুষ আইডেন্টিফাই করতে পারে না যে কোনটা আসল কোনটা নকল। এবং আমাদের দেশে নকল ব্যাপকভাবে রয়েছে,
অনেক অসাধু লোকেই এই জিনিসপত্রগুলি করে। বর্তমানে যে আইন রয়েছে সেখানে প্রায় অনেক বড় 14 বছরের বোধহয় জেলের ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরেও আমরা সেই আইনের প্রয়োগ দেখতে পাচ্ছি না। আমি মনে করি এটা একটা বিরাট বড় সামাজিক ব্যাধি এবং আমাদের দেশে অন্যায় করেও পার পেয়ে যাওয়ার এই যে ব্যাপার, সেগুলির থেকে আমাদের বের হয়ে আসা উচিত এবং সরকার অত্যাধিক কঠিনভাবে এগুলিকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা দেখেন তারা ছাড়া এটা করতে পারবে না। আমি মনে করি এটার জন্যে স্পেশাল একটা উইং থাকা দরকার আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করেন তাদের মধ্যে, যাতে করে তারা এই বিষয়ে স্পেশালাইজড হন এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করে একটা ইন্টেলিজেন্স ইউনিট করে এগুলি বন্ধ করা উচিত ওয়ান্স ফর অল, মানে 100% বন্ধ করতে হবে। এটা একটা সামাজিক ব্যাধি এবং এই ব্যাধির থেকে মানুষকে মুক্তি দিতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।